বাগেরহাটের কচুয়ায় একই পরিবারে ৩ মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। নগর বদলগাছিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, স্কুলে ভাঙচুর, আগুন। সিরাজগঞ্জের লাইনচ্যুত সিল্ক সিটি ট্রেনের বগি ৬ ঘন্টা ধরে বন্ধ উত্তরের রেল যোগাযোগ। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24 আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে চান্দেরখোলা গ্রামের মনিরা বেগমের বাড়ি থেকে পচা দুর্গন্ধ পান প্রতিবেশীরা। পরে মনিরা বেগম, তার ছেলে আহাদ ও তার মা রাশেদা বেগমের মরদেহ দেখতে পান তারা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। নিহত ৮৫ বছরের রাশেদা বেগম কয়েকদিন আগে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আসামি ধরে তদন্ত করে যেই হোক এই খুনের আসামি অতি দ্রুত তদন্ত করে যেন তাদের বিচারের সম্মুখে আনা হয়। তাদের ব্লিডিং বেরোচ্ছে, হাত পা বাঁধা ছিল। ৩ জনের হয়তো সুপরিকল্পিতভাবে মার্ডার করেছে। আসার পর দেখি যে একজন না ৩ জন মারা গেছে। পরবর্তী আমাদের সিনিয়র অফিসারদেরকে ফোন দিয়েছি, তারাও এসে পরিদর্শন করছেন। এখন এই পিবিআই আসছে, সিআইডি আসতেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা যা গ্রহণ করা হবে, চিহ্নিত করা কিসের জন্য মারা গেছে। আরো খবর জানবো, বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে, কিছু আজ করতে পারলো কিনা এবং পরিবারের অন্যান্য সদস্য কেউ এসেছেন কিনা জানাবেন। সারিকা, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের কচুয়ার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে, যেখানে আপনি একটু আগে বলছিলেন যে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আমার পিছনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরে এখনও মরদেহ রয়েছে। পুলিশ, সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা এসে কিন্তু কাজ করছে। তবে হত্যাকাণ্ডের যে উদ্ঘাটনের যে ঘটনা আপনি জানতে চেয়েছেন, আসলে এইটা এখনও কেউ জানাতে পারেনি। পরিবারের লোকজন তারা খুব বিস্মিত যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। তারা শান্তশিষ্ট পরিবারের লোক, কেউই কোনো রকম রাজনৈতিক ঘটনার সঙ্গে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা কারো নাই এবং অন্য কোনো ধরনের কোনো কিছুই কিন্তু জানা যায়নি। তবে তারা বলছে, পরিবারের স্বজনরা একাধিক লোক বলছে যে এখানে জমিজমা নিয়ে যে ঘটনা, জমিজমা নিয়ে তাদের ভিতর কারোর সঙ্গে বিরোধ থাকতে পারে এবং এই জন্য এই ঘটনা ঘটতে পারে। তবে যে নিহত যারা হয়েছে তারা আহাদ, সে পল্লী বিদ্যুতে সে টেম্পোরারি ইলেকট্রিশিয়ানের কাজ করত এবং তার মা এবং তার নানি রয়েছে। তো তাদের স্বজনরা আরেকজন বলছে যে পাশে একটি বিল্ডিং উঠাচ্ছে, সেই ঘরকে কেন্দ্র করে নাকি এই ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছে। তবে আসল যে কি ঘটনা সেটা কিন্তু এখনও উদ্ঘাটন করতে পারেনি। তবে আমি কথা বলেছি এখানে পুলিশের যিনি কর্মকর্তা আছেন মাহমুদ হাসান, সাব ইন্সপেক্টর, তিনি জানিয়েছেন আসলে আমরা তথ্য উদ্ঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অচিরেই যারা যেভাবে হত্যাকাণ্ড ঘটাক না কেন এই ঘটনা আমরা দ্রুত উদ্ঘাটন করতে পারবো। শুধু তাই নয়, এর আগেও কিন্তু 1 সপ্তাহের বেশি আগে এখানে একজন আইনজীবী হত্যা হয়েছিল। তার রহস্য উদ্ঘাটন সহ 4 জনকে আটকও করতে সক্ষম হয়েছে। তারপরেই কিন্তু কচুয়ায় এই ঘটনা ঘটে গেল, যেটা আসলে একটা অবাক করার ঘটনা। এবং আজকে এই ঘটনা উদ্ঘাটিত হলেও বা নিহতের খবর জানতে পারলেও আরও 2-1 দিন আগে তারা মারা গিয়েছে বলে সবাই ধারণা করছে, কারণ ঘরের আশপাশ থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে স্বজনরা কেউ কেউ এসেছেন, কেউ আসেন নাই এবং সবাই বারবার মুছড়ে পড়ছেন। এই হৃদয় বিদারক ঘটনা আসলে দেখে সবাই বিমোহিত যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে শাস্তি দিলে হবে না, বছরের পর বছর যেন এই মামলা না ঘরে, যেটা সাধারণত ঘুরে থাকে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে একই পরিবার 3 জনকে হত্যার রহস্য উদ্ঘাটন করে তাদের ফাঁসি দিতে হবে বলে স্বজন এবং এলাকাবাসী জানিয়েছে। এরপরে যদি আমরা এর আসল রহস্য আমরা জানি, উদ্ঘাটন যদি পুলিশ করতে পারে, আমরা জানলে সেটা আমরা দর্শকদের জানাবো। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। নওগাঁয় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, সোমবার সকালে একা পেয়ে তার সাথে আপত্তিকর আচরণ করে আলফা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক।
পরে সেখান থেকে পালিয়ে আসেন ওই ছাত্রী। ঘটনাটি স্বজনদের জানালে তারা গিয়ে বিদ্যালয়ে হামলা করেন, কিন্তু এর মধ্যে গা ঢাকা দেন ওই শিক্ষক। এক পর্যায়ে স্কুলে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় বাতিল করা হয়েছে 144 ধারা। আরও খবর জানবো, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। 144 ধারা বাতিল করা হয়েছে, ক্যাম্পাসের এখন কি অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা সকাল থেকে আজকে দেখেছি, সেটি হচ্ছে যে গতকাল যে ছাত্র শিবির এবং ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপরে আসলে সকাল থেকে পরিবেশ অনেক শান্ত ছিল এবং সারাদিনই যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু সুষ্ঠুভাবেই বিভিন্ন বিভাগে তারা ক্লাস করেছেন। এবং এতে আমরা দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কাউকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান নিতে দেখিনি এবং সারাদিনে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে তদারকি করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছেন। এবং আমরা বিকেলে যেটি দেখছি সেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে ছাত্র দলের যে পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি বিক্ষোভ, সেটি কিন্তু বিক্ষোভ সমাবেশ। তারা সেই সমাবেশ করার জন্য বিভিন্ন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের আসলে ছোট ছোট মিছিল দিয়ে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে আসলে শিবিরের একটি প্রোগ্রাম আছে, সেখানে এখান থেকে আধা কিলোমিটার দূরে লালবাগ এলাকায় সেখানে কিন্তু ছাত্র শিবিরের একটি বিক্ষোভ প্রোগ্রাম রয়েছে এবং সেখানেও আমরা খোঁজ নিয়েছি, তারা জড়ো হয়েছেন। তো আশঙ্কা করা হচ্ছে যে যদি আসলে এই ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একই স্থানে যেহেতু আসার কথা রয়েছে প্রধান ফটকের সামনে, যদি আসে তাহলে বিশৃঙ্খলা হওয়ার একটি আশঙ্কা করছেন অনেকেই। তবে আসলে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু ভালো আছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আসলে সেভাবে আমরা লক্ষ্য করিনি। আমরা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন যে আসলে পরিস্থিতি এখনো অশান্ত বা বিশৃঙ্খল হয়নি, এই কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের আসলে প্রয়োজন পড়েনি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজন পড়ে তাহলে আসলে পুলিশ এক্ষেত্রে আসলে অতিরিক্ত সদস্য যে দুর্ঘটনা প্রবণ স্থান বা বিশৃঙ্খলা প্রবণ স্থানে মোতায়েন করবেন, এমনটি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় বাতিল করা হয়েছে 144 ধারা। আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে জানছিলাম। সিরাজগঞ্জের কড্ডারমোড় রেল স্টেশন এলাকায় আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে এই ঘটনা ঘটে। রেলওয়ে থানার ওসি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকায় যাচ্ছিল। কড্ডা রেল স্টেশনে পৌঁছলে 6 নম্বর বগি লাইনচ্যুত হয়। পরে জরুরি শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এতে হতাহতের কোনো খবর মেলেনি। ঘটনাস্থলে গিয়ে কাজ করছে উদ্ধারকারী দল। বলছিলাম, সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, উদ্ধার কাজ চলছে এবং কয়টা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে জানা গেল কিনা? আসলে কিছুক্ষণ আগে কিন্তু যে উদ্ধার অভিযান সেটি কিন্তু শেষ হয়েছে, কারণ সেটি কিন্তু যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সিল্ক সিটির জব বগি, সেটি কিন্তু উদ্ধার করে সেটি নিয়ে যাওয়া হয়েছে। এরপরে লাইনের কিছু সংস্কার সেটিও কিন্তু এই মাত্র শেষ হয়েছে। তবে এখনও এই উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলেও ট্রেন চলাচল কিন্তু এখনও শুরু হয়নি। রেল কর্তৃপক্ষ তারা যেটি বলছে যে আরও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ঢাকার সাথে উত্তরবঙ্গের যেটি ট্রেন চলাচল প্রায় 6 ঘন্টা ধরে বন্ধ রয়েছে, সেটি কিন্তু চালু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অপেক্ষমান যাত্রী তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে। ঠিক আজকে বেলা 11টার দিকে কিন্তু রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের একটি বগি কিন্তু এই কড্ডারমোড় এলাকার রেল স্টেশন সেখানে কিন্তু লাইনচ্যুত হয়। এরপরে সেখানে কিন্তু ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন কিন্তু সেখানে আসে এবং কিছু
কিছুক্ষণ আগে সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু দুর্ঘটনা কবলিত যেটি বগি ছিল সেই বগিটি কিন্তু তারা উদ্ধার করে নিয়ে গেছে। এরপরে রেল লাইনের কিছু ক্ষতিগ্রস্ত স্থান কিন্তু সেটি মেরামত করা হয়েছে। তারপরে কিন্তু এখনো যে ট্রেন চলাচল সেটি কিন্তু আসলে পুরোপুরি এখনো শুরু হয়নি। রেল কর্তৃপক্ষ বলছে যে আরো অল্প কিছু সময় পরে কিন্তু এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘটনায় রেল কর্তৃপক্ষ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা যেটি বলছে যে কি কারণে আসলে দুর্ঘটনা ঘটলো সেই কারণ অনুসন্ধানে তারা এই তদন্ত কমিটি গঠন করেছে এবং 7 কর্মদিবসের মধ্যে কিন্তু এইটি রিপোর্ট দিতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেনটি যেটি লাইনচ্যুত হওয়ার পরে রাজধানী ঢাকার সাথে কিন্তু উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ট্রেন আবার পুনরায় চালুর একটি কথা বলছে। সারিকা, সিরাজগঞ্জের কর্ডাসেল সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, আমরা সেই খবরই জানছিলাম। দেশের বিভিন্ন স্থানে এখনও তীব্র গ্যাস সংকট। সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে গাড়ির সারি বাড়ছেই, বাসাবাড়িতেও হাহাকার। আমরা গ্যাস সংকটের খবরই জানবো গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই গাজীপুরে চলে যাব, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, গেল 15 দিন যাবৎ কিন্তু গ্যাসের পরিস্থিতি একই রয়েছে, অর্থাৎ গ্যাসের যে সংকট সেটি কিন্তু এখনো কাটেনি। বিভিন্ন সিএনজি স্টেশন, বাসাবাড়ি এমনকি শিল্প কারখানাতে কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে একটি সিএনজি স্টেশনে। তো আমরা যেটি দেখছি এইখানে যে সমস্ত যানবাহন আসছে সবগুলো যানবাহন কিন্তু গ্যাস নিতে পারছে, কিন্তু আসলে 200, 210 এরকম কিন্তু গ্যাস ঢুকছে। তবে প্রেশার না থাকার কারণে কিন্তু অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় হলো এই মুহূর্তে আসলে এই পেট্রোল পাম্পে এই আশেপাশে এলাকাতে বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এই মুহূর্তে আসলে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে। তো গ্যাস দেওয়া বন্ধ থাকলে বিকল্প ব্যবস্থা পাম্পে থাকলেও সেটি কিন্তু জেনারেটর চালাতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন তাদের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরও কিন্তু গ্যাস দিয়ে চলে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরেও গ্যাসের প্রেশার না থাকার কারণে সেই জেনারেটরও তারা চালাতে পারছে না সেটি বলছেন। তবে এমন পরিস্থিতিতে কিন্তু শিল্প মালিকরা পড়ছে সবচেয়ে চরম ভোগান্তিতে, কারণ শিল্প কারখানা, অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু গ্যাস জেনারেটর, পাশাপাশি বয়লার এমনকি স্টিম সবই কিন্তু গ্যাসে চলে, কিন্তু গ্যাসের প্রেশার কম থাকার কারণে সেই সমস্ত কিছু কিন্তু তাদেরকে উৎপাদন ধরে রাখার জন্য অনেক বেগ পেতে হচ্ছে, সেটি আমাদের শিল্প মালিকরা বলছেন। তারা আসলে শিফটিং করে তাদের যে সমস্ত মেশিনপত্র রয়েছে সেগুলো তারা চালাচ্ছেন। এমন অবস্থায় আসলে আর কতদিন চলবে সেটি এখন তাদের দেখার বিষয়। তবে এখন পর্যন্ত আসলে গ্যাসের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কিছু এখনো জানাতে পারে না কবে নাগাদ তাদের আসলে এই যে গ্যাস পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক হবে। আমি কিছুক্ষণ আগে তিতাসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এই যদিও আসলে যে গ্যাসের পরিস্থিতি সেটি চালন লাইন রয়েছে সেই লাইনে কিন্তু এখনো বাসাবাড়ি এমনকি শিল্প কারখানার গ্যাস সংকট রয়েছে, সেই সংকট কিন্তু এখনো রয়েছে এবং কবে নাগাদ উত্তোলন হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আহসান সাদিক। সারিকা, যে সিএনজি স্টেশনগুলি আছে এখানে কিন্তু যে কাঙ্ক্ষিত গ্যাসের চাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে না এবং নারায়ণগঞ্জের 33টি যে ফিলিং স্টেশন সেখানে সবগুলিতে একই চিত্র এবং এই কারণে ফিলিং স্টেশনগুলির সামনে যে সিএনজি চালিত যানবাহন আছে সেগুলির সারি কিন্তু সময় গড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে এবং সিএনজি চালিত যে গাড়ির যে সকল চালক রয়েছে তারা যেটি বলছেন যে আসলে গ্যাস পাওয়া গেল, গ্যাসের সাথে যে অতিরিক্ত হাওয়া থাকার কারণে কিন্তু যে মূল জ্বালানিটি থাকে না এবং এই কারণে কিন্তু তাদের যে একটি নির্ধারিত যাত্রা এর আগেই তাদের সিএনজি শেষ হয়ে যাচ্ছে, এই অভিযোগটি তারা করছেন এবং সেই সাথে সাধারণ যে যাত্রী আছে তারা যে অভিযোগটি করছেন যে সিএনজি গ্যাস
সংকটের আসলে দোয়াই দিয়ে কিন্তু ভাড়া বাড়ানোর একটি অভিযোগ কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং বলা যায় সব ফিলিং স্টেশনে নারায়ণগঞ্জে একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে গত 14-15 দিন ধরে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানেন, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানি শিল্পের সংখ্যা বেশ কয়েকটি রয়েছে এবং এই গ্যাস সংকটের কারণে যে রপ্তানিতে শিল্পাঞ্চলে সেখানে কিন্তু এক ব্যাপক প্রভাব পড়ছে এবং শিল্পক্ষেত্রে উৎপাদনের একটি ঘাটতি কিন্তু আসলে শিল্প মালিকরা অভিযোগ করছে। তারা সেই সাথে বলছেন যে অতি দ্রুত যেন এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে রপ্তানি খাতে কিন্তু একটি ব্যাপক প্রভাব পড়বে কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই সাথে আবাসিক সংযোগের অবস্থা যদি জানাই, তাহলে আজকে সকাল পর্যন্ত 2-1টি স্থানের চিত্রে কিছুটা উন্নীত হলেও কিন্তু অধিকাংশ স্থানে গত 16 দিনের একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সংকটের আসলে কোনো সমাধান বা সদুত্তর এখন পর্যন্ত নারায়ণগঞ্জের তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সারিক, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে গ্যাস সংকট পরিস্থিতির খবর জানছিলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগামী 9 আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। এতে হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। গৃহহীন 100টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি তুলে দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন ও বিএনপি। দর্শক, এবারে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। রাজশাহী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই রাজশাহীতে চলে যাব আবরার শাহের কাছে, সেখান থেকে আমরা জানবো হাম পরিস্থিতির খবর। আবরার শাহের। রাজশাহীতে হামের অবস্থা এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো, কারণ মাস দুয়েক থেকে এখানে আসলে হামে কোনো মৃত্যুর সংখ্যা নেই। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এখানে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন মাত্র 7 জন, ডিসচার্জ বা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। এখন পর্যন্ত ভর্তি রয়েছেন মোট 25 জন। ডেঙ্গুর কথা বলি, ডেঙ্গুতে 24 ঘন্টায় ভর্তি হয়েছে মাত্র 1 জন, ডিসচার্জ হয়েছে 3 জন এবং এখন ভর্তি রয়েছেন মোট 5 জন রোগী। তো চিকিৎসকরা যেটি বলছেন যে শুরুর দিকে রাজশাহীতে যত পরিমাণ আসলে ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা অনেকটাই কমেছে, কারণ এখানে গত আমরা দেখেছি 2026 সালের যে টিকা কার্যক্রম ছিল 20 এপ্রিল থেকে 10 মে, সেই 14 দিনের টিকা কার্যক্রমটা এখানে সফলভাবে পরিচালিত হয়েছে। এছাড়া বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতেও কিন্তু আমরা দেখেছি যে সময়টা বাড়ানো হয়েছিল, 20 মে থেকে এটি কিন্তু বর্ধিত করা হয়েছিল। এবং এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য যে জরুরি টিকাদান কর্মসূচি, সেখানে রাজশাহী বিভাগের মোট 20,20,373 জন শিশুকে এই হাম রুবেলা টিকা দেওয়া হয়েছিল। এদিকে রাজশাহী জেলায় ছিল লক্ষ্যমাত্রা মোট 2,73,584 জন এবং মহানগরে 54,144 জন। এই টিকা যারা পেয়েছেন তারা মূলত 6 মাস থেকে 5 বছর কম বয়সী শিশুদের 1 ডোজ করে এমআর টিকা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় যে 8টি জেলা রয়েছে সেখানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক 3 দিনের বিশেষ সেশন চালানো হয়েছিল টিকাদানের জন্য এবং কমিউনিটি ক্লিনিক, স্থায়ী কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলের জন্য কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে 8 দিন ব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হাম শিশুদের ঝুঁকি মোকাবেলার জন্য আইসোলেশন কেন্দ্র সহ অনেক কিছু রয়েছে। তবে আগে যেই রোগীর সংখ্যা ছিল 150 বা তারও বেশি, সেটি অনেকটাই কমে এসেছে এবং চিকিৎসকরা বলছে যে শিশুদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করাতে আসলে এই প্রাদুর্ভাবটা কমছে। এখন পর্যন্ত রাজশাহীর পরিস্থিতি যথেষ্ট ভালো, কোনো মৃত্যু নেই। এ ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হামের সাথে সাথে ডেঙ্গু পাল্লা দিয়ে বাড়ছে ময়মনসিংহে, স্থানীয়দের সচেতনতা কিংবা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সারিকা, প্রশাসনের তৎপরতা তাদের মতো করে চালানোর চেষ্টা করছেন। বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত জায়গাকে এরই মধ্যে যেখানে ডেঙ্গুর
পরিস্থিতি অনেকটা বেশি খারাপ হচ্ছে, বিশেষ করে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বিভিন্ন নির্মাণাধীন ভবন যেগুলি রয়েছে সেই সমস্ত জায়গায়, কিন্তু এর মধ্যে কয়েকটি ভবনকেও জরিমানা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর পাশাপাশি 33টি ওয়ার্ডে কিন্তু সমানতালে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে পরিস্থিতিটা ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা যদি জানাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য, সেখানে আজকে 65 জন ভর্তি রয়েছে। অর্থাৎ যে সংখ্যাটি কয়েকদিন আগেও কম ছিল সেখানে কিন্তু আজকে 65 জন ভর্তি রয়েছেন এবং এই 65 জনের মধ্যে 7 জন শিশু আছেন। অর্থাৎ শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, এই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে একটি ভালো খবর সেটি হচ্ছে যে আগে হামের যে পরিস্থিতিটা ছিল, খুব বাজে অবস্থায় ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 66 জন শিশু যারা উপসর্গ এবং আক্রান্ত হয়ে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছেন। তবে মানুষকে সচেতনতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, বিশেষ করে যেহেতু এই জুলাই চলে গিয়েছে, এখন আগস্ট চলছে এবং এই আগস্ট মাসটি কিন্তু এই যারা ডেঙ্গু আক্রান্ত হয়, বিশেষ করে এটি ডেঙ্গুর একটি মৌসুম বলে থাকেন যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলে থাকেন। সে কারণে বাসাবাড়ির আশপাশে যেখানে জমে থাকা পানি থাকে সেখানে যেন অবশ্যই সচেতন থাকে এবং কোনো জায়গায় যেন জমে থাকা পানি না থাকে। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকে যারা বাসায় ফুলের টব থাকে সেই সমস্ত জায়গাও যদি পানি জমে থাকে সেই পানিগুলিকে অপসারণ করার জন্য বলা হয়ে থাকে এবং বলছেন যে এই ক্ষেত্রে সবাইকে নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা দেখেছি যে শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নয়, মেডিকেল কলেজ হাসপাতালের বাহিরেও যে সমস্ত বেসরকারি ক্লিনিকগুলি রয়েছেন সেই সমস্ত জায়গাও কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী এবং ময়মনসিংহ থেকে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমরা। সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় হাসপাতালের বেজমেন্টে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়লে আগুন নেভানোর চেষ্টা করেন চিকিৎসক কর্মচারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনো মর্মান্তিক কোনো কিছু দুর্ঘটনা দেখা যায়নি, তবে হইলো এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলি আছে এবং আমাদের জেলা পর্যায়ে যত অ্যাম্বুলেন্স আছে সবগুলোই এখানে পর্যায়ক্রমে এসে যায়। সকল স্তরের জনগণ আলটিমেটলি প্রত্যেকটি পেশেন্টকে এখান থেকে বের করতে সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। দর্শক, বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, কেমন দেখছেন পরিস্থিতি? সারিকা, পরিস্থিতি একেবারে থমথমে। এই ঢাকা আলিয়া মাদ্রাসা যেটা রয়েছে সেই আলিয়া মাদ্রাসার আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এসেই যে দৃশ্যটা দেখলাম, এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির মূলত এই হলের সিট দখলকে কেন্দ্র করে হলের সিট নিয়ে মূলত সংঘর্ষের শুরু হয় বলে আমরা জানতে পারি। কিন্তু মূলত যে বিষয়টা রয়েছে, কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষের কথা আমরা জানি, এর রেশটা ধরেই কিন্তু আজকে দিনব্যাপী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর আমরা শুনতে পেরেছি, এরকমভাবে ঢাকা কলেজের সামনেও আমরা এই কথা শুনতে পেরেছি। এবং এখন এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং এক পাশে ছাত্রদল এবং আরেক পাশে শিবিরের যারা রয়েছেন তাদের অবস্থান, দুই পক্ষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে থমথমে পরিস্থিতি বলা যায়। তবে এখন পর্যন্ত এখানে আমরা যে দৃশ্যটা দেখছি, যে এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বলা হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডের বিএনপির অনেক কর্মীরা তারা এখানে এসেছেন দেশীয় অস্ত্র হাতে। আমরা দেখতে পাচ্ছি লাঠি থেকে শুরু করে অনেকেই লাঠি নিয়েই তারা আসলে অবস্থান করছেন। আমরা ওইখানে শিবিরের যারা রয়েছেন তারা
অবস্থান করছেন। পুরো আলিয়া মাদ্রাসা এলাকার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আমরা এখানে যে অবস্থাটা সেখানে এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2 ঘন্টা ধরে, এখন 5:30 বাজে, 1.5 ঘন্টা ধরেই আসলে এটা চলছে। 4টা থেকে এটা শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার এই এলাকাতে কি অবস্থা, এবং ইট 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 পাটকেল ছোড়ার কারণে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ইট টিট পড়ে আছে, এবং এখানের যারা রয়েছেন তারা আসলে কি বলছেন আমরা একটু জানতে চাই। রুখে দেবো। আমাকে দেখতে আমার ভাগ্নে আসছে এই সুনাম প্রতিষ্ঠানে লেখাপড়ার উদ্দেশ্য নিয়ে, তার টার্গেট ছোটকালার থেকে স্বপ্ন। 8 বছরের বয়স, উপরে 4 তলায় রাখছি, সেইখানে আমার ভাগ্নের এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই আমরা ভিতরে ঢুকতেও পারতেছি না। যখন আমি ভিতরে ঢুকবো পুলিশ প্রশাসনকে নিয়ে, তখন আমার ভাগ্নে যদি না পাই, সম্পূর্ণ দায়ভার এই আলিয়ার জুবায়ের এবং শিবিরের আলিম, এরা 2 জন দায়ভার নেবে। আপনি কি করেন? আমি ছাত্র দলের একজন কর্মী এবং দীর্ঘ আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আমি, ঠিক আছে, লিগ্যাল স্টুডেন্ট। আমার ভাগ্নে 8 বছর বয়স, সে ওইখানে উপরে ছিল, তাই ওকে তো আর ঝামেলার ভিতরে আমি নিতে চাই নাই। এখন আমি একজনের সঙ্গে আমরা একটু কথা বলছিলাম, তিনি তার ভাগ্নেকে নিয়ে এসেছিলেন, বলছিলেন তিনি হলে ছিলেন। এবং এখানে আমরা আরেকটু যদি সামনে একটু দেখাই পরিস্থিতিটা, এখানে যারা আছেন, এখানে যারা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন, ছাত্রদল, ছাত্র শিবির, দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে মূলত রয়েছেন তাদের যে সংঘাত, সেটা আসলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটা বিকট শব্দ শুনতে পারলাম। এখানে এই মাত্রই এখানে ককটেল বিস্ফোরণ বলা যেতে পারে, ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং এই মাত্রই সেটা হলো। এখানে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে আলিয়া মাদ্রাসার সামনে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা এখানের শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন একটা পক্ষ যে এখানে যেভাবে বিস্ফোরণ আসলে আমরা যেটা দেখলাম এই মাত্র, সেটা আসলে কোন পক্ষ থেকে আসলে হচ্ছে সেটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে ইট ছোড়া হচ্ছে। যারা আসলে একটা অ্যাম্বুলেন্স আসার কারণে এখন চেষ্টা করছে রাস্তার 2 পাশে রাস্তা পরিষ্কার করবার জন্য, যেন অ্যাম্বুলেন্সটা যেতে পারে। এখানে এই অবস্থা, এখানে অ্যাম্বুলেন্সের জন্যই আসলে তাদের এই তোড়জোড়, তারা রাস্তা ছেড়ে দিয়েছেন, অ্যাম্বুলেন্স যাচ্ছেন। আপনি জানেন যে আসলে ঢাকার এই বকশীবাজার এলাকায় আসলে এই আলিয়া মাদ্রাসার অবস্থান, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে সড়কেও এর একটা প্রভাব পড়েছে। রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, একটা উদ্ভূত পরিস্থিতি। এটা সাধারণ মানুষ অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আরও একটি বিস্ফোরণের শব্দ শুনতে পারলাম এই মাত্রই, কিন্তু এটা আসলে কোত্থেকে আসলে এই বিস্ফোরণ বা কারা এটা করছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। এখানে এই সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। এটা এখনও এখানে হলের ভেতরে অনেক শিক্ষার্থী অবস্থান করছে। এখানে অনেকেই অভিযোগ করছেন যে হলের থেকে এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। ব্যাপক যে থমথমে পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমি যদি একটু দেখা, এখানে বিএনপির যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, এখানে অভিযোগ তুলছেন শিবিরের নেতা কর্মীদের উপর, শিবিরের আস্তানা গুড়িয়ে দাও, এরকম ধরনের বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি যারা আসলে দিচ্ছেন। এবং এইখানের যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা কয়েকজনের সঙ্গে আসলে
কথা বলবার চেষ্টা করছি। এখানে আসলে দুটা পক্ষ আমরা এর মধ্যে আসলে নিশ্চিত হয়েছি যে সারা দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে আসলে সংঘর্ষ এটাকে এই যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ বা 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এটা সাধারণ মানুষদের ভাষা অনুযায়ী তারা এটা কখনোই কাম্য করেনি। তারা কখনোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম অরাজকতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকমভাবে হামলা, ভাঙচুর, মারামারি, এই জিনিসটা আসলে সাধারণ মানুষ কখনোই মেনে নিতে পারছেন না। আমরা যখন দেখছিলাম যে অনেক মানুষের আসা যাওয়ার পথে ভোগান্তি, তখন তারা আমাদেরকে এই বিষয়টা জানাচ্ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আলিয়া মাদ্রাসার এই সামনে হল যেগুলো রয়েছে, সেই হলের সামনে এখন বিএনপির নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বা আলিয়া মাদ্রাসায় যারা আসলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, তারা ছাড়াও আশেপাশের যত ইউনিট রয়েছে তাদেরও একটা অংশগ্রহণ আমরা নিশ্চিত হয়েছি। তারা এসেছেন আশেপাশের বিভিন্ন ওয়ার্ড, থানা, সেই বিএনপির ছাত্রদল, যুবদল, তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন এবং হলে প্রবেশের একটা চেষ্টা সম্ভবত করা হচ্ছে। আমি যদি একটু দেখাই, একটু সামনে গিয়ে যদি দেখাই, তারা একটা অংশ তারা আসলে ভেতরের দিকে যাচ্ছেন। আমি আমার সাথে ক্যামেরায় স্বাধীনকে একটু অনুরোধ করব সামনের দিকে একটু দেখানোর জন্য। এবং এই দিকটা আলিয়া মাদ্রাসায় আমরা এর আগেও আসলে আলিয়া মাদ্রাসায় রাজনীতি নিয়ে, আলিয়া মাদ্রাসায় যারা আসলে রাজনীতি করেন, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। কারা আসলে তাদের রাজনীতি, শিবিরের কমিটি, ছাত্রদলের কমিটি, এসব নিয়ে এটাকে আমরা অনেক বিতর্ক আমরা শুনেছি। আপনারা একটা হলের সামনে আছি এই মুহূর্তে, একটা হলের সামনে আমরা আছি। হলের নাম আল্লামা কাশগরি রহমতুল্লাহি আলাইহি হল, সরকারি আলিয়া মাদ্রাসার যেটি রয়েছে। এখানে খুব স্বাভাবিকভাবেই দুই পক্ষের এমন সংঘর্ষে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে এবং আশেপাশের এলাকা জুড়েও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং এখানে এখন বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদলের বা বিএনপির যারা রয়েছেন তাদের অবস্থানটা দৃশ্যমান। আমাদের চোখে এখন পর্যন্ত শিবির বা আরেকটা পক্ষ যারা রয়েছেন তাদেরকে আমরা এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আমরা এর আগে যেমনটা আমি বলছিলাম যে মূলত 4টা থেকে তাদের এই সংঘর্ষ শুরু হয়। বলা হচ্ছে যে হলের সিট দখলকে, হলের সিট কেন্দ্র করে, হলের সিট নিয়ে কথা কাটাকাটি বা এর জেরে সকাল থেকেই তাদের মাঝে এক ধরনের উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছিল, যে কারণে আসলে এই রেসটা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয় এবং আহত হয়েছেন অনেকেই। সংখ্যাটা আমরা নির্দিষ্ট করে না বলতে পারলেও আমরা কিন্তু দেখেছি যে অনেকেই আহত হয়েছেন এবং যেটা আসলে দৃশ্যমান যে অনেকেই লাঠি, পাইপ এসব নিয়ে এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হলের যে চিত্র, হল বন্ধ করে, হল আপাতত হলের শিক্ষার্থীরা অনেকেই ভেতরে রয়েছেন এবং এখানে আমরা দুই পক্ষের সাথেই কথা বলার আসলে চেষ্টা করব তারা আসলে কি বলতে চান। এর আগে আমরা যখন এমনিতে কথা বলছিলাম সবার সঙ্গে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন একেবারেই এই বিষয়টাকে, এই ছাত্র শিবির, ছাত্রদল, আমরা ক্যাম্পাসে এরকম আসলে এরকম সংঘাত প্রায় সময় আসলে দেখে থাকি, কিন্তু এই আলিয়া মাদ্রাসা বা এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে রাজনীতি, এটা সাধারণ শিক্ষার্থীরা একেবারেই প্রত্যাশা করেন না। আমরা এটা খুবই স্বাভাবিক। তবে এখানের যারা রয়েছেন তারা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তারা চেষ্টা করছিলেন বিষয়টাকে অনেকটা নিয়ন্ত্রণে আনবার জন্য। তবে বিষয়টা এখনো নিয়ন্ত্রণে কতটা আসলে এসেছে সেটা বলাও যাচ্ছে না। এখানে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা এখানে ছিলেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। যখনই ককটেলের আওয়াজ পেয়েছি তখন আমরা আসছি, দেখলাম যে সাধারণ ছাত্রদের উপরে ভিতর থেকে ককটেল মারছে। এখন পুলিশকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি, আপনারা সরে যান, তারা তাদের মতো মোকাবেলা করে নেক, না হলে আপনারা পুলিশের যে ভূমিকা যে সবাইকে এখান থেকে বের করে দিবে,
এবং নিবৃত মানে বিষয়টাকে নিবৃত করবে। উনি বলতেছে তাহলে আপনারা আপনাদের মতো দেখেন, তার মানে কি উনি কি একটা রক্তপাত চাচ্ছে? এখানে কোনো সাধারণ ছাত্ররা আহত হোক, ক্ষতিগ্রস্ত, এটা তো আমরা চাই না এলাকাবাসী হিসাবে। ধন্যবাদ। আসলে হ্যাঁ আমরা এখানের একজন স্থানীয় একজনের সঙ্গে একজন কথা বলছিলেন। তিনি এলাকাবাসী হিসেবেই তার পরিচয় দিচ্ছেন। তিনি এখানে আসলে এখানকার স্থানীয়। তিনি আমাদেরকে বলছেন যে তারা ককটেলের শব্দ শুনে আসলে বাইরে বেরিয়ে গেছেন এবং পরিস্থিতি তারা দেখতে এসেছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো বা আহত হয়েছেন, তার হাত বেঁধে দেওয়া হচ্ছে। এক ধরনের উদ্ভূত পরিস্থিতি। আমরা যদি একটু স্বাধীনকে অনুরোধ করবো একটু এদিকে আসতে এবং বাইরের দৃশ্যটা একটু দেখাতে, যে হলের বাইরে যে রাস্তাটা রয়েছে, যে সড়কটা রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের স্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে গেছে এবং এখানে একটা অংশ তারা বসে পড়েছেন, খুব সম্ভবত তারা বসে পড়েছেন। তারা বসে আসলে শিবির বিরোধী অনেক স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই অংশটা এই হলের সামনেই বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা আমরা সাধারণত যে স্লোগানগুলো আসলে শুনে থাকি সেই স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন এবং বিভিন্ন তারা শিবিরের যে কর্মকাণ্ড সব কিছু নিয়ে তারা অভিযোগ দিচ্ছেন এবং এই এলাকার যদি সার্বিক অবস্থার কথা বলি, এখন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা থেমে থেমে স্বাভাবিক যানবাহন চলাচল করছে, তবে ওই জনমনে স্বাভাবিকভাবে যে আতঙ্ক ভয় এই সব কিছুর কারণে অনেকেই জিনিসটাতে বিরক্ত বলা যায়। আপনারা জানেন যে এখানে যারা শিক্ষার্থী এর আশেপাশেই আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসার কাছেই বুয়েট, আলিয়া মাদ্রাসার কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ঘেঁষা একটা এলাকা যেখানে আলিয়া মাদ্রাসা সম্পর্কে আমরা আসলে এর আগেও যতবার দেখেছি তাদের এরকম তুচ্ছ বিষয়ের জেরে কিছু একেবারেই যে তুচ্ছ বিষয়গুলো থাকে সেই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের কোন্দলের খবর আমরা জানতে পারি। তবে তাদের আনুষ্ঠানিক বক্তব্যে অনেক সময় আমরা শুনতে পাই তাদের রাজনীতি করা, তারা যে রাজনীতিটা করেন সেটা মাদ্রাসায় আসলে অনেকেই বলেন যে এটা করা যাবে না, কিন্তু তবু আমরা শুনে থাকি যে অনেক সময় এই আলিয়া মাদ্রাসায় এরকম রাজনৈতিক কিছু সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার যে সামনের সড়কটা, আমরা এর আগে আপনাদেরকে হলের চিত্র দেখাচ্ছিলাম এবং হলের চিত্র দেখানোর পর এখন এই মুহূর্তে যে সড়কটা রয়েছে, আমরা আলিয়া মাদ্রাসার সামনের সড়কের অবস্থাটা দেখতে পাচ্ছি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং আমরা এর পর আসলে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তবে আমরা 4টা থেকেই দেখছিলাম যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, তারা চেষ্টা করছেন পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে কিভাবে আনা যায়, কিন্তু এখানে এখন পর্যন্ত আপাতত আমরা শুধু একটি পক্ষকেই দেখতে পাচ্ছি। দুই পক্ষের কথা বলা হলো, এখানে যে পরিমাণের ইটপাটকেল ছোড়া হয়েছে আপনারা হয়তো বা এরই মধ্যেই সেই দৃশ্যটা দেখেছেন বিভিন্নভাবে। তবে এখানে কি পরিমাণের সংঘর্ষ হয়েছে সেটার কিন্তু একটা চিত্র রাস্তার দিকে তাকালেই বোঝা যায় এবং যেটার কারণে এখানে যে পরিমাণের ভাঙচুর করা হয়েছে, এখানে যে পরিমাণের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুই পক্ষের মধ্যে, এটা নিয়ে কিন্তু আসলে বলা যায় যে এই মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের এখানের যে শিক্ষার পরিবেশ সব কিছু নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন করছেন কেউ এই মুহূর্তে যেমনটা এর আগে বলছিলাম যে এই মুহূর্তে তাদের যারা রয়েছেন এখানে, যেহেতু আমরা এসে একটা পক্ষকে পেয়েছি সে কারণে একটা পক্ষের কথা বলছি, তবে এখানে অনেকেই আসলে অভিযোগ করছেন যে ছাত্রদলের ছেলেদের উপর হামলা। এখানে অভিযোগ পাল্টা অভিযোগ দুই বিষয়টাই এখানে দৃশ্যমান। এর আগেও আমরা আসলে শুনছিলাম এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণের আলাপ আলোচনা হচ্ছিল, বিশেষ করে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
এই দুইটা সংঘর্ষের কথা যখন আমরা শুনছিলাম তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই যে আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ এবং সেটা একেবারেই বলা যায় যে ঢাকা কলেজ বলা যায় যে হলের যে তাদের সিট সেই হলের সিটকে কেন্দ্র করে এখানে অনেকেই বলছিলেন যে এখানে অনেক অছাত্র রয়েছেন, অর্থাৎ যারা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী না, অভিযোগ রয়েছে যে এরকম অনেকেই ছাত্রদলের কমিটিতে তারা রয়েছেন, যে কারণেই আসলে শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের আসলে বাকবিতণ্ডা জড়ায় এবং সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে এটা আসলে বিকেল থেকে একটা সংঘাতে আসলে পরিণত হয় এবং এখানে একটা আমরা এই মুহূর্তে একজনকে ধাওয়া দিতে দেখছি, একটু উপর থেকে দেখানো যদি যায়, আমরা দেখলাম হলের থেকে বের হয়ে একজনকে ধাওয়া দেওয়া হয়েছে। দূর থেকেই আসলে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা। এখানে একজনকে ধাওয়া দেওয়া হয়েছে, সম্ভবত সে হলে ছিল, হল থেকে আসলে বের করা হয়েছে। এখানে একজন আহত হয়েছেন। কিভাবে এইটা হলো? প্রিন্সিপাল স্যার এইটা পড়ছে, ইট পড়ছে, কিভাবে হয়েছে? আমরা একজন আহতকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলা হচ্ছে যে তিনি আসলে এখানকার প্রিন্সিপাল। আমরা চেষ্টা করেছিলাম এটা দেখানোর জন্য এবং তিনি মারাত্মকভাবেই আহত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, যে আঘাত পাওয়ার কারণে তার যে সাদা পাঞ্জাবি সেটা আমরা দেখতে পেয়েছি যে একেবারে রক্তে লাল হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর, অর্থাৎ সামনে হয়তো বা ওই হলের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে কিছুটা পরিস্থিতিটা অস্বাভাবিক বলা যায়। এখানের যারা আসলে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়টা কথা বললে হয়তো বা আরেকটু পরিষ্কার হওয়া যেত, যে এখানে কিভাবে ওই যে শিক্ষককে আমরা দেখলাম তিনি কিভাবে আহত হলেন, এটা একটু জানার প্রয়োজন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি আছেন। একটু স্বাধীনকে অনুরোধ করবো, দেখছিলাম এটা কে করেছে, আপনি একজন শিক্ষককে আমরা দেখলাম রক্তাক্ত অবস্থায়, এই বিষয়টা একটু বলবেন। একজন শিক্ষককে দেখলাম রক্তাক্ত অবস্থায়, আপনারা মনে হয় ভিতরেই ছিলেন, একটু জানাবেন, একটু বলেন না, কাইন্ডলি দুই একটা লাইন বলেন। আপনি কি ছিলেন সেখানে? আপনি কি ছিলেন? প্রিন্সিপাল স্যার অসুস্থ, দ্রুত যেতে হবে, এটা বলেই আসলে ওনারা সম্ভবত এখানকার শিক্ষক, তারা এর বেশি আমাদেরকে আর কিছু বললো না, জানালো না। জানি না আসলে এই সম্পর্কে আসলে তারা কেন বিস্তারিত না বলেই চলে গেল, সেটা একটা ধোঁয়াশার মতোই। তবে আমরা মূলত এখন পরিচয়টা নিশ্চিত হতে পেরেছি যে উনি এখানকার প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল তিনি আহত হয়েছেন। সেই আহত প্রিন্সিপালকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পেছনে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম যে এখানে মূল ঘটনাটা আসলে কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির আরও একটি অংশ যারা মিছিল নিয়ে এসেছেন, কোদাল, লাঠি, এসব কিছু নিয়ে তারা এই আলিয়া মাদ্রাসায় তারা অবস্থান করছেন এবং যুবদলের আমরা নয়নকে দেখতে পাচ্ছি, রবিউল ইসলাম নয়ন, তিনি এখানে এসেছেন। একটু জানতে চাই আপনার কাছে ভাই। দেখেন, আমরা এই জায়গা আমরা খামার বাড়ি ছিলাম, আমাদের পিএম এর প্রোগ্রাম ছিল, শুনি যে শিবির এসে হলের ভিতরে দিদার সে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে বাড়াচ্ছে এবং রামদা দিয়ে কুবাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, তা আমরা 17 বছর জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমরা তো এই জায়গায় বসে থাকতে পারি না। আমরা চলে এসেছি, আসার পরে দেখাচ্ছি জামাতের এইখানকার যে এমপি প্রার্থী ছিল এনায়েত এবং তার ছেলে, তারা শিবিরের লোকজন নিয়ে এইখানে বোম নিক্ষেপ করেছে, 10-12 বার বোম নিক্ষেপ করেছে পুলিশের সামনেই। এইখানে পুলিশের ভূমিকা নেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পুলিশ এখানে চুপচাপ ছিল। বাধ্য হয়ে আমাদের প্রতিহত করতে হয়েছে। তারা বিভিন্ন পর্যায়ে বোম টোম মারছে
রামদা টামদা আমরা সেইগুলা দাবড় দেওয়ার পরে তারা নিয়ে দৌড়াই পলাই গেছে। দর্শক আমরা আসলে শুনছিলাম যুবদলের নেতা ইসলাম নয়ন তাদের একটা অংশ একটা মিছিল নিয়ে এই আলিয়া মাদ্রাসায় তারা প্রবেশ করেন এবং এখন এখানে এই মুহূর্তে এই মুহূর্তে ছাত্র দল যুব দল তাদের অংশগ্রহণটা এখানে রয়েছে, যারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা এর আগে যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, একজন প্রিন্সিপাল শিক্ষক এখানকার যারা আশেপাশে তার সাথে যারা ছিলেন তারা বলছিলেন যে এখানকার প্রিন্সিপাল তিনি আহত হয়েছেন, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এমনটাই দেখছিলাম এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে যুবদল এবং এই এলাকার আশেপাশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই এখানে একত্রিত হয়েছেন। এখানে এর আগেও আমরা প্রায় আমরা আধা ঘন্টা 40 মিনিট বলা যায় যে আধা ঘন্টা 40 মিনিট ধরে আমরা এখানে অবস্থান দেখছি। আমরা বিএনপির নেতাকর্মীদের অবস্থানই দেখছি এখানে। গত 40 মিনিট ধরে আমরা শিবিরের যারা রয়েছেন তাদেরকে আমরা পাইনি। এখানে এক ধরনের এখানে একজনকে প্রতিহত করা হচ্ছে এবং মোটামুটি অনেকটা সংঘাতের পর্যায়ে চলে গেছে বিষয়টা। হ্যাঁ, মোটামুটি সংঘাতের পর্যায়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবদলের নেতারা প্রবেশ করার সাথে সাথে এখানে একজনকে বা এখানে একটা গ্রুপকে আসলে এখান থেকে বের করে দেওয়ার মতো একটা উপক্রম আমরা যতটা খালি চোখে দেখতে পাচ্ছি। যে এখানে যারা ছিলেন তারা এই যুবদলের নেতা নয়ন তাদের যে মিছিলটা আমরা দেখলাম যে এই আলিয়া মাদ্রাসার দিকে প্রবেশ করতে একটা অংশ এবং তাদেরকে এখান থেকে চলে যাওয়া বা এখান থেকে টেনে হিচড়ি অনেকটা নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে আবার বিষয়টা প্রতিহত করবার চেষ্টা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে হচ্ছেটা কি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য একজনকে ধরেছেন। আসলে তিনি আসলে কোন পক্ষে সেটা এখনো নিশ্চিত হওয়া যায় না। আমি স্বাধীনকে অনুরোধ করবো একটু সামনে যাওয়ার জন্য, যেখানে যেন তারা এখানে একজনকে ধরেছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একজনকে ধরেছেন, তারা নিয়ে যাচ্ছেন এবং পেছন থেকে তাকে এক ধরনের আক্রমণ করবার চেষ্টা ছাত্র দল যুব দলের যারা রয়েছেন তাদের, এবং আইন শৃঙ্খলা বাহিনী একজনকে ধরে নিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম যে অনেকটা তাকে আবার একজন তাকে এসে মারলেন পেছন থেকে। আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য তিনি একজনকে আসলে ধরে নিয়ে যাচ্ছেন। তার পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। একটু পরিচয় জানতে চাই, শুধু আপনার একটু পরিচয়টা জানতে চাই। আলিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের একজন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিএনপির যারা রয়েছেন তাদের অভিযোগ যে তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ধরে নিয়ে গেলেন। দর্শক, আমরা চোখের সামনে একজনকে দেখতে পারলাম যে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাচ্ছেন এবং এখানের পরিস্থিতিটা যে আসলে কতটা উদ্ভূত সেটাই আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। যেটা আমরা এই মাত্রই দেখলাম যে একজন আসা মাত্রই তাকে আসলে ধরে নিয়ে যাওয়া হলো এবং অভিযোগ করা হলো যে তিনি ছাত্র শিবিরের অভিযোগ না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেই পরিচয়টাই দিতে চাচ্ছিলেন না, কিন্তু পেছন থেকে যারা
ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা রয়েছেন, তারা আমাদেরকে বারবার গলা উঁচিয়ে বলছিলেন যে তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। আমরা আরেকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, এবং এখানে আমরা আরো একটা বিকট শব্দ শুনতে পারলাম। হ্যাঁ, আমরা আরো একটা বিকট শব্দ শুনতে পারলাম এবং আরো একটা বিস্ফোরণ বলা যায় যে এখানে অনেক পথচারী যারা রয়েছেন তাদের অনেকেই কোনো একটা কারণে কোনো একটা সন্দেহ করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সামনের দৃশ্যটা আপনাদেরকে যদি বলি, আলিয়া মাদ্রাসার সামনে আবারও আমরা একটা বিকট শব্দ শুনতে পেরেছি। এসেই আমরা যেমন কিছু সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাই এবং ধারণা করা হচ্ছিল যে এগুলো হল থেকে নিক্ষেপ করা হয়, এবং সেগুলো কারা কোথা থেকে আসলে নিক্ষেপ করলো সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে যে এখানে হল থেকে যারা রয়েছেন, হলে যারা অবস্থান করছেন, ছাত্রদলের নেতারা অভিযোগ করছিলেন যে তারা এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে আটকের মতো আটক করছেন এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে। এটা আমরা নিজেদের চোখেই দেখলাম। এবং এই আলিয়া মাদ্রাসার যে সামনের যে সড়কটা রয়েছে সেখানে কিছুক্ষণ আগে আমরা আরও একটা বিকট শব্দ শুনতে পাই এবং এই নিয়ে 4 বার আমরা এই বিকট শব্দটা শুনতে পাই। যেই বিকট শব্দটা স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের কারণ, যে আতঙ্কটা একেবারেই পুরো এলাকায় আসলে ছড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির ছাত্রদল যুবদল তাদের অংশগ্রহণটা, এখানে তারা এসেছেন কিছুক্ষণ আগেই। যুবদলের যিনি নেতা রয়েছেন রবিউল ইসলাম নয়ন, শেষও আমরা একটা বড় মিছিল দেখতে পাই এবং এরপর আমরা দেখতে পাই যে একজন শিবির অভিযোগ, বিএনপির ছাত্রদলের নেতারা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি শিবির করেন এবং সেই কারণে তিনি তাকে আসলে ধরে নিয়ে গেছেন। এবং এখানে যে অবস্থা এই মুহূর্তে, পুরো আমরা এসেই প্রায় 40 মিনিট ধরে আমরা আরও একটা বিকট শব্দ কিন্তু আমরা শুনতে পারলাম। সেটা অনেকটা ওই দিক থেকে কিছুক্ষণ আগে এখানে এই বিকট শব্দটা ছিল এবং আবার ওই পাশ থেকে আরও একটা বিকট শব্দ আমরা শুনতে পাচ্ছি। পুরো এলাকার যে একটা থমথমে পরিস্থিতি সেটা নিয়ে আমরা নিজেদের চোখেই দেখলাম যে 4টা থেকে শুরু হওয়া যে সংঘর্ষ সেটা এখনও চলমান। এটা আসলে এখনো নিয়ন্ত্রণ, এটা বলার সুযোগ নেই। মহাজিদ, ধন্যবাদ আপনাকে। বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ, সকাল থেকেই সেই সংঘর্ষ চলছিল এবং হলের সিটকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলা হচ্ছে এবং পরিস্থিতি সাধারণ জনগণও সেখানে আতঙ্কে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখেছিলাম, ককটেল বিস্ফোরণ আমরা দেখেছি। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মহাজির হক।